আসসালামু আলাইকুম। বায়োস্ট্যাটিস্টিক্স ফর বিগিনার্স ইন বেঙ্গলি লেকচার সিরিজের নবম লেকচারটি আজকে আমরা উপস্থাপন করতে যাচ্ছি। বায়োস্ট্যাটিস্টিক্সের আজকের আলোচ্য বিষয় হচ্ছে স্যাম্পলিং। আমি ডাক্তার মোহাম্মদ মাজহারুল ইসলাম, বসুন্ধরা আদ্দিন মেডিকেল কলেজ, অ্যাসোসিয়েট প্রফেসর, কারেন্ট চার্জ। আমাদের এমবিবিএস লেভেলের শিক্ষার্থীদের সুবিধার্থে আমি বাংলায় বায়োস্ট্যাটিস্টিক্সের খুব প্রাইমারি কিছু ধারণা নিয়ে আলোচনা করে যাচ্ছি এবং আজকে এটির নবম পর্ব। শুরুতেই আমরা কিছু টার্মস সম্পর্কে জানব স্যাম্পলিং সংক্রান্ত। প্রথমে দেখি হোয়াট ইজ পপুলেশন। Population is an entire group of people or study element. যদি আমরা কোনো রিসার্চ করি, সেই রিসার্চের মধ্যে অন্তর্ভুক্ত যত মানুষ থাকবে সবাইকে আমরা একত্রে বলি পপুলেশন। সেটা মানুষ না হয়ে কোনো জড়বস্তু হতে পারে বা কোনো ফেনোমেনন হতে পারে। সবগুলোকে একত্রে বলা হচ্ছে পপুলেশন। সেই পপুলেশনের সবার কাছ থেকে ডেটা সংগ্রহ করা হয় না। ইউজুয়ালি আমরা ওই পপুলেশনের একটা অংশের থেকে ডেটা কালেকশন করি, পুরোটা থেকে করি না। সেই অংশটাকে বলা হয় স্যাম্পল। আ স্যাম্পল ইজ আ পার্ট অফ পপুলেশন অ্যাবাউট হুইচ ইনফরমেশন ইজ অ্যাকচুয়ালি অবটেইনড উইথ এ ভিউ to study the population characteristics. আমরা স্যাম্পল থেকে ডেটা কালেকশন করি, করার পরে আমরা বলে থাকি যে স্যাম্পলে যে ফাইন্ডিংসটা পাওয়া যাচ্ছে সেটা ওই সমগ্র পপুলেশনেও বিদ্যমান আছে, সেটা আমরা দাবি করে থাকি। অর্থাৎ উদাহরণ হিসেবে আমি বলি, আমরা যখন ভাত রান্না করি তখন ভাত হয়ে গেল কিনা, অর্থাৎ চাউলগুলো সিদ্ধ হলো কিনা সেটা বোঝার জন্য আমরা 2-3টা ভাত তুলে আনি চামচে করে। তুলে আনার পরে আমরা টিপে দেখি, যদি দেখি নরম হয়ে গিয়েছে তখন আমরা ধরে নেই যে ওই হাঁড়ির সবগুলো চাউলই সিদ্ধ হয়েছে এবং খাওয়ার উপযুক্ত। যদি শক্ত থাকে তাহলে আরও কিছুক্ষণ সিদ্ধ করি। সো আমরা কিন্তু প্রত্যেকটা ভাতকে টিপি না, টিপি হচ্ছে 2-3টা ভাত। ওই 2-3টা হচ্ছে স্যাম্পল, আর সবগুলো ভাত হচ্ছে পপুলেশন। তাহলে আমার স্যাম্পল হবে পপুলেশনের একটা পার্ট। কিন্তু ওই স্যাম্পলটা টিপে আমরা যদি নরম পাই তখন আমরা বলি সবগুলো ভাতই ওই একই রকমের নরম। আমরা দাবি করি যে স্যাম্পলের মধ্যে যে বৈশিষ্ট্য সেটা হোল পপুলেশনের মধ্যেও বিদ্যমান, একই বৈশিষ্ট্য দুই জায়গাতে থাকবে, এটা আমরা দাবি করি। এই হচ্ছে পপুলেশন এবং স্যাম্পল, এই দুইটার ধারণা। এবং স্যাম্পল তুলে আনার টেকনিকটাই হচ্ছে স্যাম্পলিং টেকনিক। স্যাম্পলিং ইজ দি প্রসেস অফ সিলেক্টিং দি স্যাম্পল ফ্রম এ ডিফাইন্ড স্টাডি পপুলেশন। অর্থাৎ পপুলেশন থেকে স্যাম্পলগুলোকে তুলে আনার পদ্ধতিটাই হচ্ছে স্যাম্পলিং। আমরা নানান পদ্ধতিতে তুলে আনতে পারি, সেই পদ্ধতিগুলি আলোচনা করা হবে। স্যাম্পলিং ইউনিট। স্যাম্পলিং ইউনিট হচ্ছে ইচ মেম্বার অফ দি স্টাডি পপুলেশন ইজ স্যাম্পলিং ইউনিট। মানে পপুলেশনে যতগুলা ইউনিট থাকবে প্রত্যেকেই কিন্তু স্যাম্পলিং ইউনিট। লক্ষ্য রাখতে হবে পপুলেশনের সবাই স্যাম্পলিং ইউনিট, পপুলেশনের প্রত্যেকেই স্যাম্পলিং ইউনিট, স্যাম্পলের প্রত্যেকে নয়, পপুলেশনের প্রত্যেকে। এই কথাটা আমাদের মনে রাখতে হবে। স্যাম্পলিং ফ্রেম। স্যাম্পলিং ফ্রেম হচ্ছে a set of available sampling units from which a sample is to be picked, or when all the members of population are listed by numbering, then it is
called sampling frame. সোজা কথায় আমরা স্যাম্পলগুলোকে একটা ছকের মধ্যে সারিবদ্ধভাবে সুসজ্জিতভাবে সাজাই, একটা ছকের মধ্যে রাখি বা একটা লিস্টিং করি। ওই ছকটা বা ওই লিস্ট, ওটাই হচ্ছে আমার স্যাম্পলিং ফ্রেম। আমি যদি স্যাম্পলিং ইউনিটগুলোকে সুন্দরভাবে সাজাই, তাহলে আমি পদ্ধতিগতভাবে সেখান থেকে কিন্তু স্যাম্পল পিক করতে পারবো। অর্থাৎ পপুলেশনের প্রত্যেকটা ইউনিটকেই আমরা একটা ফ্রেমের মধ্যে রাখব। সেই ফ্রেম থেকে আমরা স্যাম্পল তুলে আনব। স্যাম্পল তুলে আনার সুবিধার্থে একটা লিস্ট বা একটা ছক আমরা তৈরি করে নিব। এইটাই হচ্ছে আমার স্যাম্পলিং ফ্রেম। এটা সব সময় লাগবে না, কোনো কোনো পদ্ধতির ক্ষেত্রে এটা লাগবে, সামনে আলোচনা হচ্ছে। আরেকটা ডেফিনিশন হচ্ছে প্যারামিটার এবং স্ট্যাটিস্টিক্স। প্যারামিটার হচ্ছে সামারি মেজার বেসড অন দি পপুলেশন, আর স্ট্যাটিস্টিক্স হচ্ছে সামারি মেজার বেসড অন এ স্যাম্পল। উদাহরণ হিসেবে বলা যায় যে একটা পপুলেশনে আমরা যদি দেখি যে অ্যাভারেজ ওয়েট 50 কেজি, তখন এই 50 কেজি এটা একটা প্যারামিটার। যদি আমি স্যাম্পলের মধ্যে অ্যাভারেজ ওয়েট দেখি 50 কেজি, সেটা হবে একটা স্ট্যাটিস্টিক্স। মনে করি একটা ক্লাসরুমে 100 জন স্টুডেন্ট আছে, ওই 100 জনের প্রত্যেকেরই ওজন মাপা হলো, মেপে দেখা গেল অ্যাভারেজ ওয়েট হচ্ছে 50 কেজি, তাহলে আমি বলবো প্যারামিটার ইজ 50 কেজি। এই ওয়েটটা একটা প্যারামিটার হিসেবে আমরা বলবো। আর যদি ওই 100 জন থেকে আমি 20 জন তুলে আনি স্যাম্পল হিসেবে, ওই 20 জনের ওজন মাপা হয়, মাপার পরে আমরা দেখি যে এভারেজ ওয়েট হলো 48 কেজি, ফর এক্সাম্পল 48 কেজি, তখন আমি বলবো যে দিস ইজ স্ট্যাটিস্টিক্স। হোল পপুলেশনের উপরে যখন আমরা ক্যালকুলেশন করি তখন সেটাকে বলি প্যারামিটার, আর স্যাম্পলের উপর যখন করি তখন সেটাকে বলি স্ট্যাটিস্টিক্স। এখন আমরা আলোচনা করব যে কেন আমরা স্যাম্পলিং করি। টু এস্টিমেট দি পপুলেশন প্যারামিটার ফ্রম দি স্যাম্পল স্ট্যাটিস্টিক্স। স্যাম্পলিং করব, ওই স্যাম্পলকে আমরা মেজার করব, অর্থাৎ স্যাম্পলের ডেটা কালেকশন করব এবং সেখান থেকে আমি একটা স্ট্যাটিস্টিক্স বের করে দাবি করব যে এই স্ট্যাটিস্টিক্সটা, এই ফাইন্ডিংসটা ওই হোল পপুলেশনের মধ্যেও আছে। এটা হলো এক। দুই হলো টু টেস্ট দি হাইপোথিসিস অ্যাবাউট দি পপুলেশন ফ্রম হুইচ দ্য স্যাম্পল অর স্যাম্পলস ওয়ার ড্রোন। অর্থাৎ আমরা একটা হাইপোথিসিস টেস্টিং করি, যেখানে আমরা বলে থাকি যে পপুলেশন প্যারামিটার এবং স্যাম্পল স্ট্যাটিস্টিক্স এই দুইটার মধ্যে কতটা মিল আছে বা অমিল আছে সেটা আমরা টেস্ট করি। এই ধরনের হাইপোথিসিস করার জন্যও আমাদের স্যাম্পলিং করতে হবে। There are two main characteristics of a representative sample. Number one, precision, which implies the size of the sample. Number two, unbiased character. Precision, খুব সূক্ষ্মভাবে আমার স্যাম্পল নিতে হবে, যেন রিপ্রেজেন্টেটিভনেস থাকে। ব্যাপারটা কীরকম? একটু আগে যে এক্সাম্পলটা আমি দিয়েছিলাম যে এক হাঁড়ি ভাত, তার থেকে 3টা আমি তুলে আনলাম, ওই 3টা টিপে দেখলাম। এখন যদি হাঁড়ির কিনারায় লেগে থাকা শুকনা ধরনের 3টা ভাত আমি তুলে আনি, এনে টিপে দেখি যে সিদ্ধ হয় নাই, অথচ হাঁড়ির ভিতরে সব সিদ্ধ নরম, আর কিনারার 3টা ছিল শুকনা, ওই শুকনাগুলো কি এই সবগুলি ভাতকে রিপ্রেজেন্ট করতে পারে না। তাহলে আমার খুব প্রিসিশন, মানে খুব সূক্ষ্মভাবে সঠিকভাবে স্যাম্পল নিতে হবে, যেন রিপ্রেজেন্টেটিভনেসটা থাকে। রিপ্রেজেন্টেটিভনেস ইজ এক্সট্রিমলি ইম্পর্ট্যান্ট।
একটা স্যাম্পলের জন্য এটা এক্সট্রিমলি ইম্পর্ট্যান্ট ক্যারেক্টারিস্টিক্স। তা না হলে আমি পপুলেশন প্যারামিটার এবং স্যাম্পলিং স্ট্যাটিস্টিক্সের মধ্যে যে মিল, সেই মিলটা আমি দাবি করব ঠিকই, কিন্তু আসলে ভুল হবে, আমার পুরো রিসার্চটাই ভুল হবে। সেই জন্য আমার সঠিকভাবে প্রিসিশন করতে হবে, মানে হচ্ছে সূক্ষ্মভাবে নিতে হবে। আরেকটা হলো যে সূক্ষ্মতা আসবে কোত্থেকে, স্যাম্পল সাইজের সাথে এটা সম্পর্ক আছে। আমি যদি অল্প সংখ্যক নেই তাহলে ভুল হতে পারে। একটা বড় একটা অ্যামাউন্টের নিতে হবে, পরিমাণটা একটু বেশি নিতে হবে, যাতে করে আমার রিপ্রেজেন্টেটিভনেসটা বাড়ে। আপ টু সার্টেন লিমিট, যত পরিমাণ আমি বড় করব স্যাম্পলটা, রিপ্রেজেন্টেটিভনেসটা তত বাড়বে আপ টু সার্টেন লিমিট, তারপরে কিন্তু আর বাড়ে না। এটারও একটা ক্যালকুলেশন আছে, সেটা আমরা অন্য আরেক সময় আলোচনা করব। আর দ্বিতীয় বস্তুটা হচ্ছে আনবায়াসড ক্যারেক্টার। আমি বায়াসড হব না, আমি কোনো দিকে আমার পক্ষপাত থাকবে না। আমি যখন স্যাম্পল তুলে আনব পক্ষপাতহীনভাবে তুলে আনব। পক্ষপাতিত্ব থাকলে আমার কিন্তু ভুল হবে। আমি যদি হাঁড়ি থেকে ভাত তোলার সময় ইচ্ছে করে শুকনা দিক থেকে নিয়ে আসি, পক্ষপাতিত্ব দেখাই, তাহলে কিন্তু ভুল হয়ে গেল। অথবা পক্ষপাতিত্ব করে খুব নরম যে দিকটা বেশি সিদ্ধ, ওইখান থেকে যদি 3টা ভাত তুলে আনি, তাহলেও কিন্তু সঠিক রেজাল্ট আসবে না। সেজন্য আনবায়াসড ক্যারেক্টার থাকতে হবে। Sample bias. Bias comes in when the sample from a population are not chosen at random or samples are not drawn from similar populations. Bias হয়ে যাবে তখনই যখন আমি র্যান্ডমলি না উঠাই। হাঁড়ি থেকে ভাত তোলার আগে চামচ দিয়ে একটু ঘাঁটা দিতে হবে, ঘাটাঘাটি করে তারপরে 3টা ভাত তুলতে হবে। এই ঘাটাঘাটিটা করে আমি যে তুললাম, এইটা হলো এক ধরনের র্যান্ডম সিলেকশন বা র্যান্ডম পিক। আমি পিক করলাম র্যান্ডমলি, আমি কোনো দিক থেকে পক্ষপাত দেখালাম না। আর হচ্ছে কি, সিমিলার পপুলেশন থেকে যদি আমি না স্যাম্পলিং করি তাহলে কিন্তু ভুল হবে। যখন আমাদের বড় একটা পপুলেশন থেকে স্যাম্পল কালেকশন করতে হয়, তখন আমি এটা খেয়াল রাখতে হবে আমাকে, যেন আমি সিমিলার পপুলেশন থেকে স্যাম্পলগুলি তুলে আনি। এটা আমি সামনে আলোচনা করব। সাইজ অফ স্যাম্পল, দ্য নাম্বার অফ ইন্ডিভিজুয়ালস অবজার্ভড or from whom data is collected in the sample. It is usually denoted by small n. স্মল লেটার n দিয়ে আমরা এটাকে প্রকাশ করে থাকি। সাইজ অফ স্যাম্পল মানে হচ্ছে স্যাম্পলের মধ্যে কতটি উপাদান বিদ্যমান, তার মানে কতজন মানুষ বা অন্য কোনো জড়বস্তু কতটি বিদ্যমান, সেই সংখ্যাটাই হচ্ছে সাইজ অফ স্যাম্পল। মানে স্যাম্পলের সংখ্যাই স্যাম্পলের সাইজ। স্যাম্পলিং ইন্টারভ্যাল, it is the ratio of the number of units in sampling frame and the number of units in the sample. মানে হচ্ছে একটা পপুলেশনে যতগুলো মানুষ থাকে এবং একটা স্যাম্পলে যতগুলো মানুষ থাকে, এই দুইটার ভাগফল। মানে হচ্ছে কত ইন্টারভ্যাল পর পর একটা স্যাম্পল আমি নিচ্ছি। পপুলেশনের মধ্যে ধরি আমি 100 জন মানুষ আছে, আমি নিব 10 জন মানুষ স্যাম্পলের মধ্যে, তাহলে আমি প্রতি 10টা পরপর একটা পিক করব। তাহলে এই 10 ইন্টারভ্যাল পরপর একটা পিক করছি, এই ইন্টারভ্যালটাই হচ্ছে আমার স্যাম্পলিং ইন্টারভ্যাল। এখন আমরা দেখব টাইপস অফ স্যাম্পলিং। আমরা প্রধানত 2 ভাবে স্যাম্পলিং করে থাকি। প্রথমটা হচ্ছে প্রবাবিলিটি স্যাম্পলিং, দ্বিতীয়টা হচ্ছে নন প্রবাবিলিটি স্যাম্পলিং। প্রবাবিলিটি স্যাম্পলিং হচ্ছে when each and every member or individual has the equal chance of being selected, it is called probability sampling. অর্থাৎ পপুলেশনের মধ্যে যদি 100 জন থাকে, সেখান থেকে আমি 10 জন পিক করব। ওই 10 জন কোন 10 জন আমার হাতে উঠে আসবে, সেটা যদি এমনভাবে তুলি
যেন ওই 100 জনের প্রত্যেকের ইকুয়াল চান্স ছিল, বা অ্যাটলিস্ট নন চান্স ছিল যে আমার স্যাম্পল এসে উঠে আসবে। যদি সবারই সমান চান্স থাকে বা নন চান্স থাকে, তখন আমি সেটাকে বলি প্রবাবিলিটি স্যাম্পলিং। একদম র্যান্ডমলি আমি চোখ বন্ধ করে পিক করলাম, তাহলে তো যে কেউ আমার স্যাম্পলে চলে আসতে পারে। র্যান্ডমলি করলে বা র্যান্ডম পিক করলে বা চোখ বন্ধ করে তুলে আনলে কিন্তু আমি এই বৈশিষ্ট্যটা অর্জন করতে পারবো। তাহলে প্রবাবিলিটি স্যাম্পলিং হচ্ছে যেখানে স্যাম্পলিং ইউনিটের অর্থাৎ পপুলেশনের প্রত্যেকের ইকুয়াল চান্স আছে টু বি ইনক্লুডেড ইন দি স্যাম্পল। অন দ্য আদার হ্যান্ড, যদি সবার সমান চান্স না থাকে কিংবা নন চান্স না থাকে, তখন আমরা সেটাকে বলি নন প্রবাবিলিটি স্যাম্পলিং। প্রবাবিলিটি স্যাম্পলিংয়ের মধ্যে অনেকভাবে স্যাম্পলিং করা যায়। স্যাম্পলিং, সিম্পল র্যান্ডম স্যাম্পলিং, সিস্টেমেটিক র্যান্ডম স্যাম্পলিং, স্ট্র্যাটিফাইড র্যান্ডম স্যাম্পলিং, ক্লাস্টার স্যাম্পলিং, মাল্টি স্টেজ স্যাম্পলিং। দিজ আর দি এক্সাম্পলস। এইভাবে আমরা করে থাকি, এই 5 ধরনের বা আরও অনেক রকমের আছে। আর নন প্রবাবিলিটি স্যাম্পলিংয়ের মধ্যে কনভেনিয়েন্স স্যাম্পলিং, পারপাসিভ স্যাম্পলিং অর জাজমেন্টাল স্যাম্পলিং, কোটা স্যাম্পলিং, স্নোবল স্যাম্পলিং, এই পদ্ধতিগুলোতে আমরা স্যাম্পলিং করতে পারি। প্রথমে আসি সিম্পল র্যান্ডম স্যাম্পলিং। সিম্পল র্যান্ডম স্যাম্পলিং আসলেই সিম্পল এবং আমাদের খুবই পরিচিত। আমরা এটা অনেক সময় করে থাকি। অনেক সময় আমরা লটারি করে থাকি, র্যাফল ড্র করে থাকি। তখন প্রত্যেকের টিকিটগুলোকে একটা বক্সের মধ্যে নিয়ে ঝাঁকাঝাঁকি করি, তারপর চোখ বন্ধ করে একটা তুলে আনি, একদম র্যান্ডমলি তুলে আনি। কারটা যে উঠবে কোনো ঠিক নাই, কেউ জানতো না, সবার ইকুয়াল চান্স ছিল। দিস ইজ লটারি। তাহলে এটা একটা মেথড। এখানে কি করা হয়? দিস ইজ এ সিম্পল প্রসিডিওর when a complete list of population from which the sample is to be drawn is available. এখানে বায়াস সবচেয়ে কম হয়, ইউজুয়ালি বেস্ট মেথড হিসেবে গণ্য করা হয়, ম্যাক্সিমাম ভ্যালিডিটি এবং রিলায়েবিলিটি পাওয়া যায় এবং মোস্ট অ্যাকসেপ্টেড একটা মেথড। সিম্পল র্যান্ডম স্যাম্পলিং বা এসআরএস আবার নানাভাবে করা যায়। লটারি মেথড, র্যান্ডম টেবল মেথড, ক্যালকুলেটর মেথড, এগুলো বিভিন্ন মেথডের নাম। এখানে আমার স্যাম্পলিং ফ্রেম প্রয়োজন হয়। নেক্সট ডিটারমাইন স্যাম্পল সাইজ, দেন উই ডু সিম্পল র্যান্ডম স্যাম্পলিং বাই 3 ওয়েজ। আমাদের স্যাম্পলিং ফ্রেমটা প্রয়োজন হবে, তারপর আমি স্যাম্পলের সাইজ অনুসারে স্যাম্পলিং ফ্রেম থেকে স্যাম্পল সিলেকশন করব। আর 3 ভাবে আমরা করে থাকি সাধারণত: লটারি মেথড, র্যান্ডম টেবল মেথড এবং ক্যালকুলেটর মেথড। ক্যালকুলেটর মেথড কি? ক্যালকুলেটরে র্যান্ডম নাম্বার একটা বাটন থাকে, ওখানে আমরা টিপলেই একটা র্যান্ডম নাম্বার উঠে আসবে। তো স্যাম্পলিং ফ্রেমের মধ্যে যদি সিরিয়াল নাম্বার থাকে, সেই র্যান্ডম নাম্বার থেকে আমি ওই সিরিয়াল নাম্বারটা পিক করতে পারি। এখানে আবার ফার্দার মেথড আছে, যেমন ধরেন যে আমরা যেই র্যান্ডম নাম্বারটা উঠে আসলো তার থার্ড ওয়ানটাকে আমি নিব, অলওয়েজ থার্ড ওয়ান বা অলওয়েজ ফোর্থ ওয়ান বা ফার্স্ট ওয়ান, এভাবে একটা সিলেকশন করা থাকবে, আগে থেকে ডিসাইডেড থাকবে এবং আগে থেকেই ডিসাইডেড থাকতে হবে, এটা বারবার চেঞ্জ করা যাবে না। একইভাবে র্যান্ডম টেবল মেথডেও আমি করতে পারি। লটারি মেথড যেটা আমি আগে বললাম একটু আগে, যে একটা বক্সের মধ্যে সবগুলো টিকিট রেখে একটা তুলে আনা, এটা হচ্ছে লটারি মেথড। আর র্যান্ডম টেবল মেথড হচ্ছে এই যে একটা টেবল দেখা যাচ্ছে এখানে অনেকগুলি নাম্বার, অনেকগুলো সংখ্যা র্যান্ডমলি সাজানো আছে। এই র্যান্ডম টেবল থেকে কিন্তু আমরা সিলেকশন করতে পারি। আমি চোখ বন্ধ করে যদি কলমটা রাখি এই কাগজের উপরে, কলমের ডগা যেই সংখ্যার উপরে পড়লো, আমি সেই সংখ্যাটাকে পিক করলাম। সেই যে আমার স্যাম্পলিং ফ্রেমটা আছে, সেই ফ্রেম থেকে সেই ব্যক্তিটাকে আমি পিক করতে পারি। এটা একটা মেথড। আরেকটা হতে পারে যে এইখানেও আমি ইন্টারভেল করতে পারি, যে এত ইন্টারভেল পর পর আমি দেখব যে কোনটা, সেটা আমি ডানে যেতে পারি, নিচে যেতে পারি, তাই না? ডান থেকে বামে যেতে পারি, যে কোনো একভাবে যেতে হবে এবং সেটা ডিসাইডেড থাকবে শুরুতেই।
তো এইটা হচ্ছে র্যান্ডম টেবল, এখান থেকে আমি র্যান্ডম পিক করে থাকি। আর কম্পিউটারে থাকে এসপিএসএস বা যে কোনো সফটওয়্যার যেগুলো দিয়ে আমরা ডেটা অ্যানালাইসিস করে থাকি, সেখানেও র্যান্ডম পিক করার ব্যবস্থা থাকে। আমি নাম্বার অফ স্যাম্পল দিতে পারি, দিলে পপুলেশন থেকে র্যান্ডমলি কম্পিউটার নিজেই পিক করে তুলে আনবে। মনে করি আমার 10,000 পপুলেশন আছে, তার মধ্যে থেকে আমি 100 জনকে নিব। তো আমি কম্পিউটারকে কমান্ড দিচ্ছি যে আউট অফ 10,000 100 সিলেক্ট হোক, তখন সে 100 সিলেক্ট করে আমার সামনে তুলে আনবে। কোন 100 তুলবে এটা সে র্যান্ডমলি তুলবে, সে কোনো সিস্টেমেটিকভাবে তুলবে না, র্যান্ডমলি এলোমেলোভাবে পিক করে আমার সামনে হাজির করবে। ভেরি সিম্পল, এটার কমান্ড আছে, এসপিএসএস এর মধ্যেও আছে, এটা করা যায়। সো এটাও একটা মেথড। মোদ্দা কথা হচ্ছে আমরা র্যান্ডমলি পিক করলাম কি না, সেটাই হলো বড় কথা। সেকেন্ড মেথড হচ্ছে সিস্টেমেটিক র্যান্ডম স্যাম্পলিং। সিস্টেমেটিক র্যান্ডম স্যাম্পলিংটা কি? এখানে আমার একটা স্যাম্পলিং ইন্টারভ্যাল থাকে, মানে কত সংখ্যা পর পর একটা পিক করব আমি, সেই ইন্টারভ্যালটা আমার নির্দিষ্ট করে নিতে হবে এবং একটা স্যাম্পলিং ফ্রেমও থাকতে হবে। তাহলে ধরি আমার ক্লাসরুমে আছে 100 জন মানুষ, আমার পপুলেশন সাইজ 100, আমি নিব 10 জনকে, তাহলে প্রতি 10 জন পর পর একটা পিক হচ্ছে। 100 ডিভাইডেড বাই 10 ইজ ইকুয়াল টু 10। সো এই 10 হচ্ছে আমার স্যাম্পলিং ইন্টারভ্যাল। তাহলে প্রতি 10টা পর পর আমি একটা পিক করব। কিন্তু প্রথম ব্যক্তি কে হবে? প্রথম ব্যক্তি কি 10ম ব্যক্তি হবে? তাহলে প্রথম 9 জনের কি হলো? প্রথম 9 জনের কোনো চান্সই নাই। সো এটা করা যাবে না। প্রথম 10 জনের মধ্যে কাকে আমি ফার্স্ট পারসন ধরব, তার জন্য একটা সিম্পল র্যান্ডম স্যাম্পলিং করে বা লটারি করে নির্ধারণ করে নিতে হবে প্রথম 10 জনের মধ্যে কাকে আমি নিচ্ছি। ধরি আমার লটারিতে উঠল 7, তাহলে সপ্তম ব্যক্তি হচ্ছে আমার ফার্স্ট পারসন, তাহলে ওটাকে আমি নিলাম, পিক করলাম। এরপরে ইন্টারভ্যাল পরপর, এরপর 10টা বাদ দিয়ে একটা, 10টা বাদ দিয়ে একটা, 10টা বাদ দিয়ে একটা, এভাবে আমি নিতে থাকবো। সুতরাং শুরুতে কিন্তু আমার একটা স্যাম্পলিং ফ্রেম লাগবে, তার মানে একটা ছকের মধ্যে প্রত্যেকটা ইন্ডিভিজুয়ালকে একটা ক্রমিক নাম্বার দিয়ে বা একটা আইডেন্টিফিকেশন নাম্বার দিয়ে বসাতে হবে, তারপরে আমি এই কাজটা করব। সো দিস ইজ সিস্টেমেটিক র্যান্ডম স্যাম্পলিং। আরেকটা হচ্ছে স্ট্র্যাটিফাইড র্যান্ডম স্যাম্পলিং। এখানে কি হয়? This method is followed when the population is not homogeneous. The population is divided in different homogeneous groups on the basis of certain characteristics. Each group is called a stratum. Then data can be collected by simple random sampling or systematic random sampling. ব্যাপারটা কি? মনে করি আমি একটা ভিলেজ, একটা গ্রাম থেকে ডেটা কালেকশন করব। এখন গ্রামের মধ্যে বিভিন্ন স্তরের মানুষ থাকে। আমি যদি অ্যাকর্ডিং টু অকিউপেশন মানুষগুলোকে স্তরে স্তরে সাজাই, তাহলে কি হতে পারে? সকল চাকুরিজীবী একটা স্ট্রেটাম, সকল ইঞ্জিনিয়ার একটা স্ট্রেটাম, সকল দিনমজুর একটা স্ট্রেটাম, সকল কৃষক একটা স্ট্রেটাম। এভাবে বিভিন্ন পেশা অনুসারে আমি মানুষগুলোকে বিভিন্ন লেয়ার বাই লেয়ার ভাগ করে নিতে পারি। সেটা আবার ইকোনমিক স্ট্যাটাস অনুসারেও নিতে পারি, যেমন নিম্ন মধ্যবিত্ত, নিম্নবিত্ত, উচ্চবিত্ত, মধ্যবিত্ত, এইভাবে যদি আমি ভাগ ভাগ করি, প্রত্যেকটা ভাগ থেকে আমি স্যাম্পল নিব। এখন লেয়ার বাই লেয়ার সাজানো হয়ে গেল। এখন প্রত্যেকটা লেয়ার থেকে আমি স্যাম্পল নিচ্ছি। এই স্যাম্পলটা আমি কিভাবে নিব? সিম্পল র্যান্ডম স্যাম্পলিং মেথডে আবার চলে আসতে পারি, কিংবা সিস্টেমেটিক র্যান্ডম স্যাম্পলিং মেথডে চলে আসতে পারি। যে কোনো একটা মেথডে আমি এখন ওই লেয়ার থেকে নিব। অকুপেশন অনুসারে যদি ভাগ করে থাকি, ডাক্তারদের থেকে 10 জন নিলাম, লটারি করে নিলাম। ডাক্তার ছিল 100 জন, 10 জন নিলাম। ইঞ্জিনিয়ার থেকে 10 জন নিলাম, ছিল 120 জন, লটারি করে 10 জন নিলাম। রিক্সাওয়ালা থেকে 10 জন নিলাম, ছিল 200 জন, লটারি করে 10 জন নিলাম। এইভাবে আমি লটারি মেথড বা সিম্পল র্যান্ডম স্যাম্পলিং করে
প্রত্যেকটা লেয়ার থেকে নির্দিষ্ট সংখ্যক নিতে পারি, অথবা সিস্টেমেটিক র্যান্ডম স্যাম্পলিং করেও প্রত্যেকটা লেয়ার থেকে রিপ্রেজেন্টেটিভ নিতে পারি। তো এটাই হচ্ছে আমার স্ট্র্যাটিফাইড র্যান্ডম স্যাম্পলিং। 4 নাম্বারটা হচ্ছে ক্লাস্টার স্যাম্পলিং। ক্লাস্টার স্যাম্পলিংটা কি? প্রথমে বুঝতে হবে হোয়াট ইজ ক্লাস্টার। ক্লাস্টার হচ্ছে একগুচ্ছ মানুষ বা একগুচ্ছ ইন্ডিভিজুয়াল যাদের মধ্যে বিভিন্ন ক্রাইটেরিয়া সম্পন্ন ইন্ডিভিজুয়াল বিদ্যমান। ধরি একটা ভিলেজ, একটা গ্রাম একটা ক্লাস্টার। মনে করি আমি একটা উপজেলায় কাজ করব, একটা উপজেলা থেকে ডেটা নিব। উপজেলায় ধরি 50টা ভিলেজ আছে। এখন এই 50টা ভিলেজ 50টা ক্লাস্টার হিসেবে গণ্য হচ্ছে। ক্লাস্টারের বৈশিষ্ট্য কি? এর ভিতরটা হেটেরোজিনিয়াস, কারণ প্রত্যেকটা ভিলেজের মধ্যে সব শ্রেণী পেশার মানুষ থাকে, গরিব ধনী মধ্যবিত্ত নিম্নবিত্ত সব থাকে, বা সব পেশার মানুষ থাকে, ডাক্তার ইঞ্জিনিয়ার রিক্সাওয়ালা দোকানদার কর্মচারী বেকার গৃহিণী, সব ধরনের স্ট্রেটাম বিদ্যমান। সো ক্লাস্টার হচ্ছে সেই গ্রুপ অফ পিপল বা গুচ্ছ যেখানে সব ধরনের শ্রেণী পেশার মানুষ একত্রে থাকবে, সেটা হচ্ছে ক্লাস্টার। ক্লাস্টারের বৈশিষ্ট্য কি? ক্লাস্টারের বৈশিষ্ট্য হচ্ছে ভেতরটা হেটেরোজিনিয়াস কিন্তু ক্লাস্টার টু ক্লাস্টার হোমোজিনিয়াস, মানে একটা ভিলেজের সাথে আরেকটা ভিলেজের সিমিলারিটি আছে, কারণ এই ভিলেজেই যেমন সব শ্রেণী পেশার মানুষ আছে ওই ভিলেজেও তাই আছে। সেই জন্য আমরা বলছি যে ক্লাস্টার টু ক্লাস্টার হোমোজিনিয়াস, বাট ইনসাইড এ ক্লাস্টার দেয়ার ইজ হেটারোজেনিসিটি। তো এখন আমি ক্লাস্টার স্যাম্পলিং কিভাবে করব? প্রত্যেকটা ক্লাস্টার থেকে আমার ডেটা নিতে হয় বা স্যাম্পল নিতে হবে। সেটা কীরকম? দ্য পপুলেশন ইজ ফার্স্ট ডিভাইডেড ইন্টু ক্লাস্টার্স, আ স্যাম্পল অফ such clusters are then selected randomly. All the units in the selected clusters are then studied or examined. Between the cluster there is homogeneity, but within the cluster heterogeneity exists. It is advantageous but less accurate. তাহলে আমি ক্লাস্টার থেকে কিভাবে স্যাম্পলিং করতে পারি? সিম্পল র্যান্ডম স্যাম্পলিং করতে পারি, সিস্টেমেটিক র্যান্ডম স্যাম্পলিং করতে পারি। প্রত্যেকটা ক্লাস্টার থেকে আলাদা আলাদা করে আমার স্যাম্পল সংগ্রহ করতে হবে। নেক্সট হচ্ছে মাল্টি স্টেজ স্যাম্পলিং। দিস প্রসিডিওর ইজ অ্যাপ্লাইড টু লার্জ স্কেল country-wide or region-wide surveys. Selection takes place in 2 or more stages. For example, study involving less than 5 years children, select districts, select thanas, select villages, select households, then select under 5 children. Multi-stage sampling নামে বোঝা যাচ্ছে স্টেজ বাই স্টেজ আমার কাজ করতে হবে। ভেরি লার্জ পপুলেশনের ক্ষেত্রে, কান্ট্রি ওয়াইড, রিজিয়ন ওয়াইড, এই ধরনের লার্জ পপুলেশনের ক্ষেত্রে আমরা মাল্টি স্টেজ স্যাম্পলিং করব। এখানে কি করব? প্রথমে ডিস্ট্রিক্ট, তারপর সাব ডিস্ট্রিক্ট বা উপজেলা, তারপর ইউনিয়ন, তারপর ওয়ার্ড, তারপর ভিলেজ, এইভাবে ধাপে ধাপে আমরা নিচে নামতে পারি। আমি যদি 64টা জেলা থেকেই স্যাম্পল নিতে চাই তাহলে 64টাই রাখলাম। তারপরে প্রত্যেকটা জেলার মধ্যে ধরি 20টা করে উপজেলা আছে, ওই 20টা থেকে আমি 6টা নিব, তাহলে প্রত্যেকটার মধ্যে সিম্পল র্যান্ডম স্যাম্পলিং করে 6টা করে নিচ্ছি। ওই 6টার মধ্যে আবার 10টা করে ইউনিয়ন আছে, আমি 10টা ইউনিয়নের থেকে 3টা করে ইউনিয়ন নিব, ওখানে আবার লটারি করে 3টা পিক করব। এইভাবে ধাপে ধাপে প্রতিটি ধাপে আমি সিম্পল র্যান্ডম স্যাম্পলিং করে করে ধাপে ধাপে আমি নিচের দিকে আসব, এসে অ্যাট লাস্ট হাউস হোল্ড থেকে আমি ডেটা কালেকশন করব। এইভাবে যদি আমি করে থাকি তাহলে আমি সারা বাংলাদেশ থেকে প্রতিনিধি পাচ্ছি, রিপ্রেজেন্টেটিভ পাচ্ছি, প্রত্যেকটা ডিস্ট্রিক্ট থেকে পাচ্ছি। তো এইটাই হচ্ছে আমার মাল্টি স্টেজ স্যাম্পলিং। এখন আসি নন প্রবাবিলিটি স্যাম্পলিং
এই সেক্টরে। এখানে আমরা এমনভাবে স্যাম্পলিং করে থাকি যেখানে প্রত্যেকটা ইন্ডিভিজুয়ালের ইকুয়াল চান্স নাই টু বি ইনক্লুডেড ইন দ্য স্যাম্পল। ইকুয়াল চান্স নাই তার মানে দেয়ার ইজ সাম বায়াস, পক্ষপাতিত্ব থাকবে। এটা কীরকম? অনেকভাবে করা যায়। একটা হচ্ছে কনভেনিয়েন্স স্যাম্পলিং। এখানে কি করবে? রিসার্চার তার সুবিধা মতো ডেটা নিবে। একজন ডেটা কালেকশন করতে বের হলো, সে রাস্তার আশেপাশে যেসব বাড়িঘর আছে সেখান থেকে ডেটা নিল, রাস্তায় পথচারী পাইলো সেটা থেকে ডেটা নিয়ে নিল। এইভাবে তার সুবিধা মতো, তার বাড়ির কাছে, তার রাস্তার ধারে, তার যাতায়াতের সুবিধা আছে, তার যোগাযোগটা ভালো আছে, তার পরিচিত এলাকা, এই সব জায়গা থেকে নিয়ে নিল। কিভাবে নিল? তার কনভেনিয়েন্স অনুসারে। ডেটা কালেক্টর বা রিসার্চার তার নিজের সুবিধাটাই দেখলো, যে আমার যেখান থেকে নিতে সুবিধা হচ্ছে আমি সেখান থেকে নিচ্ছি। তাহলে কি হলো? যেই সব জায়গাতে যাওয়া অসুবিধাজনক সেই সব জায়গার মানুষগুলো বঞ্চিত হলো, সেই সব জায়গা থেকে আমি রিপ্রেজেন্টেটিভনেসটা পাচ্ছি না। তাহলে আমার স্যাম্পলটা কি খুব ভালো কিছু হবে? হবে না। কারণ কি? রাস্তার পাশের মানুষগুলার ক্রাইটেরিয়া এবং দুর্গম অঞ্চলের মানুষদের ক্রাইটেরিয়া, নলেজ, অ্যাওয়ারনেস সেম হবে না। সো কনভেনিয়েন্স স্যাম্পলিংটা কনভেনিয়েন্ট, বাট অতটা রিপ্রেজেন্টেটিভনেস আমরা পাই না, এবং দুর্গম অসুবিধাজনক জায়গার মানুষগুলো স্যাম্পল রূপে গণ্য হবার সুযোগটা পায় না, তাদের চান্স নাই। তার মানে ইকুয়াল চান্স সবাইকে আমি দিচ্ছি না। সো এটা এক ধরনের নন প্রবাবিলিটি স্যাম্পলিং এবং খুবই কমন একটা স্যাম্পলিং মেথড, কারণ এটা সুবিধাজনক, ডেটা নিতে সুবিধা তো আমরা সবাই চাই, এটা অনেক সময় আমরা প্র্যাকটিস করি, বাট রিপ্রেজেন্টেটিভনেসটা কম, দ্যাট মিন্স বায়াস বিদ্যমান। আরেকটা হচ্ছে পারপাসিভ স্যাম্পলিং অর জাজমেন্টাল স্যাম্পলিং। এটা কি? রিসার্চার যদি মনে করে যে হ্যাঁ এই লোকটার কাছে আমি যাব, ওর কাছে গেলে আমার পারপাস সার্ভ হবে, আমার জাজমেন্ট বলছে যে এই লোকটা সঠিকভাবে বলতে পারবে, তো ওর কাছ থেকে আমি ডেটা নিলাম। সো রিসার্চার যার কাছে থেকে ডেটা নেওয়াটা বেশি অর্থপূর্ণ মনে করবে তার কাছে যাবে, তার জাজমেন্ট অনুসারে ডেটা নিয়ে চলে আসবে। এইটাকে আমরা জাজমেন্টাল স্যাম্পলিং বা পারপাসিভ স্যাম্পলিং বলি। রিসার্চার মনে করছে যে পারপাস পূরণ হবে ওর কাছে গেলে, সুতরাং ওর কাছেই যাই। সো পারপাসিভ স্যাম্পলিং। রিসার্চারের জাজমেন্ট বলছে যে ওই লোকটার কাছ থেকে ডেটা নেওয়াটাই ভালো হবে, সে জানে, বলতে পারে। সো দিস ইজ জাজমেন্টাল স্যাম্পলিং। একই জিনিস দুই নামে পরিচিত। এখানেও সেই একই কথা, বায়াস হতে পারে। আমার জাজমেন্টটি যে সবচেয়ে সঠিক তা তো নয়, বায়াস হতে পারে, রিপ্রেজেন্টেটিভনেসটা সেই রকম ভালো হচ্ছে না। আরেকটা হচ্ছে কোটা স্যাম্পলিং। ইন কোটা স্যাম্পলিং, quotas are set up according to a given criteria, but within the quotas, the selection of sample items depends on personal judgment. এটা অনেকটা জাজমেন্টাল স্যাম্পলিংয়ের মতোই। আমার একটা কোটা নির্ধারিত থাকবে যে প্রত্যেকটা জায়গাতে আমি যাব, আমার একটা কোটা থাকবে যে আমি এই দিকটায় যাব, আমি 10টা স্যাম্পল নিব, ওই দিকটায় যাব 10টা নিব, সেই দিকটায় যাব 10টা নিব। কোটা নির্ধারণ করে আমি যাচ্ছি। দিস ইজ কোটা স্যাম্পলিং। এটা জাজমেন্ট স্যাম্পলিংয়ের সাথে কিছুটা ওভারল্যাপ করে। লাস্ট ওয়ান হচ্ছে স্নোবল স্যাম্পলিং। স্নোবল কি? স্নোবল হচ্ছে তুষারের বল। তুষার কি? তুষার হচ্ছে শীতের দেশে যেসব কুচি কুচি বরফ আকাশ থেকে পড়ে সেগুলো হচ্ছে তুষার বা স্নো। সেই স্নো দিয়ে কি করে ওরা, শীতের দেশের মানুষ খুব খেলা করে, বিশেষ করে প্রথম যেদিন তুষার পড়বে খেলা করবেই করবে, এটা ওদের একটা ট্র্যাডিশন। ওরা কি করে? তুষার দিয়ে তুষার মানব বানায়, তুষার দিয়ে বল বানায়, বল ছোড়াছড়ি করে, পাহাড়ের উপর থেকে বল গড়িয়ে দেয়। পাহাড়ের উপর থেকে যখন বলটা গড়িয়ে দেয় তখন শুরুতে বলটা ছোট থাকে, যতই নিচে নামে বলটা ততই বড় হতে থাকে। কিভাবে? বলের সাথে নতুন নতুন তুষার লেগে যায় আর বড় হতে থাকে। যত বেশি অ্যাটাচ হবে তত বেশি বড় হবে, যতই গড়াবে ততই সাইজে বড় হতে থাকবে।
কারণ মাটিতে পড়ে থাকা তুষারগুলো ওর সাথে লেগে যাচ্ছে, লেগে 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 আস্তে আস্তে বড় হচ্ছে। শুরুতে ছিল ছোট, পরে হয়ে গেল বড়। সো এইটাই হচ্ছে আমার স্নোবল স্যাম্পলিং। শুরুতে থাকবে ছোট, আস্তে আস্তে বড় হতে থাকবে। শুরুতে আমার স্যাম্পল সাইজ কম, 1 জন 2 জন, পরে আস্তে আস্তে বড় হতে থাকে। এটা কিভাবে হয়? ধরি যেসব বিষয় একটু লজ্জাজনক, একটু হিউমিলিয়েটিং, একটু মানুষ হাইড করে রাখতে চায়, এই ধরনের ব্যাপারগুলো নিয়ে যখন আমরা স্টাডি করি, তখন আমরা স্নোবল স্যাম্পলিংয়ের আশ্রয় নেই। সেটা কীরকম? ধরি একটা কলেজের হোস্টেলে স্টুডেন্টদের মধ্যে মাদক গ্রহণ করে কারা কারা, এটা আমরা জানবো এবং মাদক সংক্রান্ত ডেটা নিব। তাহলে মাদক গ্রহণ যারা যারা করে তাদের কাছ থেকে আমার ডেটা নেওয়ার ইচ্ছা। এখন এই ধরনের একটা ব্যাপার তো কেউ প্রকাশ্যে বলবে না, গোপন রাখবে, স্বভাবতই হাইড করবে। তাহলে আমি কি করি? আমি তো আর বেশি সংখ্যক রেসপন্ডেন্ট পাচ্ছি না। তখন আমি কি করি? গোপনে খবর টবর নিয়ে 1 জন বা 2 জনকে হয়তো খুঁজে পেলাম, ওই 1 জনের কাছে গেলাম, গিয়ে ওর কাছ থেকে ডেটা নিলাম, নিয়ে ওকে কানে কানে জিজ্ঞেস করলাম আর কেউ মাদক গ্রহণ করে কি না। সে কিন্তু জানে, কারণ তার সার্কেল আছে। সে আরও 2 জনের নাম বলল, সেই 2 জনের কাছ থেকেও ডেটা নিলাম। ওই 2 জনকে আবার জিজ্ঞেস করলাম, ওরা আবার 3 জনের করে নাম বলল। সো ওই 6 জনের কাছে গেলাম, ওই 6 জন আবার 2 জন করে নাম বলল, 12 জনের থেকে আবার ডেটা নিলাম। এভাবে দেখা যাচ্ছে আস্তে আস্তে সংখ্যাটা বাড়ানো যাচ্ছে। শুরুতে ছিল মাত্র 1-2 জন, পরে সেটা বাড়তে বাড়তে অনেক বেশি হচ্ছে। শুরুতে আমার জানাও ছিল না যে আসলে কয়জনের কাছ থেকে আমি ডেটা পাবো। অল্প দিয়ে শুরু করলাম, কিন্তু আস্তে আস্তে বড় হয়ে গেল, জাস্ট লাইক এ স্নোবল। সো এই মেথডটা হচ্ছে স্নোবল স্যাম্পলিং মেথড। এবং এটা আমরা কখন করি? যখন এমন একটা বিষয় নিয়ে আমরা ডেটা নিতে যাই, যে বিষয় নিয়ে কথা বলতে মানুষ লজ্জা পায় বা হাইড করে রাখে বা ভয় পায় বা বিব্রত বোধ করে। ওই ধরনের ব্যাপারগুলো নিয়ে যখন আমরা রিসার্চ করি, তখন আমরা স্নোবল স্যাম্পলিংয়ের আশ্রয় গ্রহণ করি। স্যাম্পল সাইজ এস্টিমেশন। এখন আমরা বলবো স্যাম্পল সাইজ এস্টিমেশনটা কিভাবে করতে হয়। এটা এমবিবিএস লেভেলে খুব একটা জিজ্ঞাসা করা হয় না, তারপরেও আমি জাস্ট একটু টাচ দিব। প্রথমে হচ্ছে ইনফিনিট পপুলেশন যদি হয়, আমার পপুলেশন এত বড় যে আমি সেটাকে ইনফিনিট বলতে পারি, সেক্ষেত্রে আমার স্যাম্পল সাইজ হবে z²pq/d²। আর ফিনিট পপুলেশন হলে সেক্ষেত্রে n0/1+n-1/n। এটা হচ্ছে আমার ফর্মুলা। তো আমরা শুধু এটুকুই জেনে রাখি যে স্যাম্পল সাইজ একটা ফর্মুলা অনুসারে নির্ধারণ করতে হয়, তা না হলে সঠিক রেজাল্ট আমি পাবো না। সেটা আমি শুরুতেই বলছিলাম যে আমার একটা সঠিক স্যাম্পল সাইজ, পর্যাপ্ত স্যাম্পল সাইজ না হলে আমার কিন্তু পপুলেশন প্যারামিটার এবং স্যাম্পল স্ট্যাটিস্টিক্সের মধ্যে সিমিলারিটি থাকে না। সেজন্য আমি একটা ভালো সংখ্যক স্যাম্পল নিতে চাই। এটা নেওয়ার জন্য আমার এগুলো হচ্ছে ফর্মুলা। এই ফর্মুলা অনুসারে যদি আমি স্যাম্পল নিয়ে থাকি, তাহলে আমি সঠিক সংখ্যক পাবো। এর চেয়ে কম নিলে ভালো হবে না, এর চেয়ে বেশি নিলেও খুব একটা লাভ নাই। এটা মোটামুটি অনেক রিসার্চের পরে এই সংখ্যাটা, এই মেথড, এই ফর্মুলা সায়েন্টিস্টরা নির্ধারণ করে দিয়েছেন। এইটার মাধ্যমে এই সংখ্যক যদি আমরা নিই, তাহলে বেস্ট রেজাল্ট পাওয়া যাবে। সো এগুলোই হচ্ছে আমার আজকের স্যাম্পলিং সংক্রান্ত আলোচনা। যদি কারো কোনো প্রশ্ন থাকে তাহলে নিচে কমেন্ট বক্স থাকবে, সেখানে লিখে দেওয়ার জন্য অনুরোধ থাকবে। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।